16 সেপ্টেম্বর বৃহস্পতিবার রাত 8টায় শামীম জাহেদি আছি এডিটর স্পিকে। জানিয়ে দিচ্ছি শিরোনাম। দেশে করোনায় আরো 51 জনের মৃত্যু, নতুন রোগী 1862, শনাক্তের হার নামল 6%-এর নিচে। বাড়তি সারচার্জের কারণে সংকটে দেশীয় বিমান সংস্থাগুলো 1% নামিয়ে আনার দাবি সংশ্লিষ্টদের। পাঁচ তারিখের বদলে 1 অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল খোলার দাবি, সিদ্ধান্তের বাইরে যাওয়ার সুযোগ নেই বলছে প্রশাসন। দেশে করোনায় শনাক্তের হার কমলেও গতকালের মতো আজও মৃত্যু হয়েছে আরও 51 জনের, আর এ নিয়ে মোট প্রাণহানি হল 27,109 জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার নেমেছে 6%-এর নিচে। এদিকে সারা দেশে এগিয়ে চলছে গণটিকার কার্যক্রম। গতকাল পর্যন্ত 2 ডোজ টিকা নিয়েছেন 2,15,00,000-এর বেশি। এ নিয়ে কথা বলতে লালমাটিয়া থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন স্বাস্থ্য অধিদপ্তরের জনস্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য ডাক্তার আবু জামিল ফয়সাল, এবং ধানমন্ডি থেকে আমাদের সাথে আছেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক ডক্টর জাকির হুসাইন। ডাক্তার জাকির হুসাইন এবং জনাব ফয়সাল, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। জনাব ফয়সাল, আপনার কাছে যে প্রশ্ন প্রথমে করছি, যে আজকে আমরা দেখছি মোট শনাক্তের হার বেশ কমে এসছে 6%-এর নিচে। এটা কতটা আশার খবর? আসলে এটা আশার খবর তো বটে, কিন্তু আপ্লুত হবার কিছু নাই। মানে 6%-এর নিচে চলছে, আমরা নিচে নেমে গেছে, এটা খুবই ভালো। এবং সংক্রমণ কিন্তু এটা আমাদেরকে বুঝতে হবে যে সংক্রমণ কিন্তু চলছে। যে 6% হইলেও সংক্রমণ কিন্তু অনেকগুলো ডিস্ট্রিক্টে কিন্তু এই 6%-এর অনেক উপরেও আছে, 10%-ও আছে। তো সেই জন্য প্রথম কথা হলো যে এটাতে আমাদের খুবই আপ্লুত হওয়ার কিছু নাই। আমাদেরকে যে জিনিসগুলা পালন করতে হবে সেগুলো অবশ্যই পালন করা উচিত। যেমন নাকি এখনো স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য আমাদের প্রধানমন্ত্রী গত পরশুদিনে উনি সংসদে বলছেন যে সবাইকে স্বাস্থ্যবিধি হইতে হবে, যে বাচ্চাগুলা যাতে করে মাস্ক পরে যায় এবং স্বাস্থ্যবিধি পালন করে। ওইখানে স্কুলের মধ্যে স্কুলের শিক্ষয়িত্রীরা ওনারাও যেন এই বিষয়ে সচেতন থাকেন, এবং অভিভাবকরা তো অবশ্যই। এর পাশাপাশি যেটা নাকি আমাদেরকে করতে হচ্ছে যে টিকা আমাদের সবাইকে নিতে হবে, এবং টিকার জন্য সরকার অনেক ধরনের প্ল্যান করতেছে, করে টিকা সংগ্রহ করতেছে। টিকাটাকে আমাদেরকে পর্যায়ক্রমে নিয়ে নিতেই হবে, সবাইকে নিয়ে নিতে হবে। ধন্যবাদ। আমি আপনার কাছে ফিরে আসবো। ডক্টর জাকির, আপনার কাছে আমি জানতে চাচ্ছি, এই যে সংক্রমণের হার ক্রমান্বয়ে কমছে, এটার কারণ কি? এই কৃতিত্বের আসলে কারণটা কি? এটা কৃতিত্ব নাকি প্রকৃত প্রদত্ত? এটা দিতে গেলে আসলে যে বিশ্লেষণের দরকার সেটা আমাদের কাছে নাই। কারণ আমরা যদি বলি যে অনেক মানুষ ইতিমধ্যে সংক্রমিত হয়ে তাদের মধ্যে প্রতিরোধ শক্তি তৈরি হয়েছে, সেটা কিন্তু একটা হাইপোথেটিক্যাল তথ্য হবে। কারণ আমাদের দেশে এখনো অ্যান্টিবডি ভিত্তিক কোনো জরিপ ভালোভাবে হয়নি। আর একটা হলো যে টিকা দিয়ে কমার কথা, এত অল্প টিকায় আপনার 8-9 ভাগ মানুষ টিকা পেয়েছে, এটা দিয়ে কমার কথা না। কারণ অনেক জায়গায় আপনার যেমন ইসরায়েলে 62 ভাগ মানুষের টিকা নিয়েছে, আমেরিকাতে 54 ভাগ, ইংল্যান্ডে প্রায় 68 ভাগ, কিন্তু সেখানে আবার দ্বিতীয় ঢেউ দেখা যাচ্ছে এবং বড় আকারে। সুতরাং সেটাও কিন্তু আসলে বড় একটা ভূমিকা পালন করছে সেটা মনে হয় না। তবে দেশের মানুষ অনেক বেশি সচেতন এবং অনেকেই এখন আগের চেয়ে অনেক বেশি মুখোশ পড়ছেন। আরেকটা তথ্য দিয়ে আমি শেষ করি, একসময় যখন সুইডেন কোনো আপনার লকডাউনে যায়নি, কোনো কঠোর প্রক্রিয়ার মধ্যে যায়নি, শুধু মুখোশের উপর ভর করে এবং দূরত্বের উপর ভর করে মানুষের উপর বিশ্বাস করে তারা কার্যক্রম পরিচালনা করেছে। এই সুইডেন এখন আশেপাশের নরওয়ে, ফিনল্যান্ড এবং ডেনমার্কের চাইতে অবস্থা প্রায় একই রকম, এবং যদিও ওদের টিকার হার 60 ভাগ,
ডেনমার্কে 74 ভাগ, এবং নরওয়েতে 65 ভাগ, এবং ফিনল্যান্ডে 58 ভাগ। তারপরে কিন্তু অবস্থা একই রকম। মুখোশ এবং দূরত্ব, এই দুটা তারা গুরুত্ব দিয়েছে। ধন্যবাদ। যারা ফয়সাল, আপনার কাছে জানতে চাচ্ছি, আমরা বলছিলাম যে টিকার কথা, এবং স্বাস্থ্যমন্ত্রী গতকালও বলেছেন যে টিকার প্রাপ্যতা নিশ্চিত করেছে বাংলাদেশ, এবং হয়তো অনেক টিকা আসবে। কিন্তু এই এখনো আসলে একটা প্রশ্ন অনেকেই বলছেন, এই টিকা যখন আসবে অগ্রাধিকার ভিত্তিটা কিভাবে নিয়োগ করা হবে, কারা আসলে আগে পাওয়া উচিত? এখনো কিন্তু আমরা দেখছি যে অনেকেই বয়স্ক আছেন, অনেকে অসুস্থ আছেন, তারা কিন্তু টিকা পাননি। ঠিক, আপনি এই যে অগ্রাধিকার ভিত্তিতে কাদের টিকা পেতে হবে এটা কিন্তু আগে থেকেই বলা হচ্ছে, এবং সরকার কিন্তু এটাকে নিশ্চিত করছে যে আগে বয়স্কদেরকে দিতে হবে, কেননা তারাই যদি অসুস্থ হয় এই করোনাতে তাহলে পরে তাদেরই মৃত্যুর ঝুঁকি বেশি। তো সেই জন্য তাদেরকে প্রথম দেওয়া উচিত। তারপরে এখন যেহেতু স্কুল কলেজগুলা খুলতেছে, আমাদের অ্যাটলিস্ট ইউনিভার্সিটি স্টুডেন্ট, তারপরে কলেজের স্টুডেন্ট, এদেরকে দিতে হবে। এর আগে তো অবশ্যই প্রায়োরিটি বেসিসে বলা হয়েছিল যে যারা নাকি কলকারখানাতে কাজ করতেছে, গার্মেন্ট ওয়ার্কাররা, সেই গার্মেন্টস এর ওইখানে যারা নাকি ম্যানেজাররা আছেন, সুপারভাইজাররা আছেন, মানে যেহেতু ওনাদের ওখানে বেশি লোকজনের সমাগম হয়, বেশি লোকজন একত্রে কাজ করে, তো দেখো ওনাদেরকে দেওয়া উচিত। তো মানে আমাদেরকে এই অগ্রাধিকারের ভিত্তিতে যে লোকগুলাকে দেওয়ার কথা সেটা কিন্তু আগে থেকে বলা আছে, কিন্তু হয় কি যখন নাকি আমরা মানে টিকাটা দিতে শুরু করে তখন সবসময় কম বয়সের লোকেরা একটু তাড়াতাড়ি করে নেওয়ার চেষ্টা করে। সেই জন্য আমরা যখন নাকি গণটিকার প্রথমবার যখন শুরু হইলো তখন আমরা দেখছি যে প্রায় কেন্দ্রেই হুড়াহুড়ি হয়েছে, ধাক্কাধাক্কি হয়েছে, আগে নিব এরকম একটা ভাব ছিল। কিন্তু পিছনে কিন্তু ওই বয়স্ক লোকেরা কিন্তু পিছনেই পড়ে থাকলো এবং ওদেরকে দেওয়াই হয়নি। তো সেই জন্য আমাদেরকে ওইটা খেয়াল রাখতে হবে, যারা নাকি মাঠে প্রয়োগ করতেছে এটার দিকে খেয়াল রাখতে হবে যে প্রায়োরিটি লোকজনদেরকে আগে দেওয়ার চেষ্টা করতে হবে। ধন্যবাদ। ডক্টর জাকির হোসেন, আপনার কাছে যে জিনিস জানতে চাচ্ছি, যুক্তরাষ্ট্র সহ বেশ কিছু দেশ, পশ্চিমা দেশে একটা সময় এটা শনাক্তের হার কমে গিয়েছিল, কিন্তু সেখানে আবারও বাড়ছে। এইটার কারণটা কি? নতুন ভ্যারিয়েন্ট নাকি স্বাস্থ্যবিধি না মানা? কিন্তু সেখানে কিন্তু অধিকাংশ মানুষ কিন্তু টিকার আওতায় এসেছে। হ্যাঁ, ভ্যারিয়েন্ট একই, কিন্তু যেমন আমি বলছিলাম যে ইংল্যান্ডে প্রায় আপনার 66% মানুষের টিকা দেওয়া হয়েছে, জার্মানিতে, ইতালিতে প্রায় 65-66% দেওয়া হয়েছে, শুধু স্পেনে 74% মানুষ, এবং ফ্রান্সে বোধহয় 72% মানুষ টিকা পেয়েছে। তো শুধু ফ্রান্স এবং স্পেন ছাড়া বাকি ইউরোপের সবখানেই কিন্তু 60-65 যাই নিক না কেন টিকার হার ওখানে কিন্তু বাড়ছে, এবং আমেরিকাতে বাড়ছে। আমেরিকা অবশ্য মাত্র 54%, আমেরিকা মানুষ টিকা নিচ্ছে না। আমেরিকার দক্ষিণের যে রাজ্যগুলো, যেগুলো সাধারণত রিপাবলিকান রাজ্য, সেখানে কিন্তু টিকা, মাস্ক পরা এগুলো কিন্তু আসলে গভর্নরও অনেকখানি উৎসাহী বোধ করেন না এবং উৎসাহ দেন না। তো সেটা একটা বড় কারণ। কানাডাতে 48% মানুষের টিকা দেওয়া হয়েছে পরিপূর্ণভাবে। সেখানে কিন্তু ওই যে মূল কাজ হলো যে ব্যক্তিগত যে আচরণ, ব্যক্তিগত প্রতিরোধ ব্যবস্থা, সেটার উপর যখনই জোর দেওয়া হচ্ছে না, শুধু টিকার উপর ভর করে কিন্তু এটা কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করবে না। এখানে আরেকটা কথা বলতে রাখি, কথা বলেছেন, যুক্তরাষ্ট্রের একটা তথ্য বলছে যে 6.5 লাখ মানুষ যেখানে মারা গেছে, সেখানে বয়সের শিশুরা মারা গেছে মাত্র 420, তারও 5-11 হলো তার অর্ধেক, অর্থাৎ 1/3, 5-11 মধ্যে 2/3, 11-17 মধ্যে। শিশুদের মৃত্যু হার অনেক কম, 10,000-এ মাত্র 5-6 জন। ধন্যবাদ ডক্টর জাকির হোসেন। ডক্টর ফয়সাল, আপনার কাছে যে বিষয়টা আমি জানতে চাচ্ছি যে এ পর্যন্ত 2 কোটি মানুষ বাংলাদেশের 2 ডোজ টিকা নিয়েছেন। আরও বেশি মানুষকে টিকার আওতায় আনতে হয়তো আরও সময় লাগবে, কিন্তু এই কার্যকারিতা আসলে কতদিন থাকবে এই টিকার ডোজ? যারা প্রথম নিয়েছেন, যারা ইতিমধ্যে যারা 6 মাস পার করেছেন, তাদের ক্ষেত্রে আসলে কি হবে? এটার কার্যকারিতা সম্পর্কে আগেও অনেকভাবে WHO বলছে যে 1 ডোজ নিচ্ছে তার শরীরে অ্যান্টিবডি গুলো তৈরি হয়ে যাচ্ছে এবং করোনায় আক্রান্তটা তার বেলায় ঝুঁকিটা কমবে। 2 ডোজ অবশ্যই নিতে হবে, তাহলে পরে তাদের যে পরিমাণের অ্যান্টিবডি শরীরে থাকার দরকার সেটা হবে। এখনো বুস্টার ডোজ দেওয়ার কথা কিন্তু কোথাও WHO বলে নাই।
কিন্তু কোনো কোনো দেশে হয়তো বা তারা বুস্টার ডোজ দেওয়ার জন্য কথা বলছে। আমাদের যারা নাকি ফার্স্ট ডোজ দিয়ে ফেলছে এবং তারা ওয়েট করতেছে যে হয়তোবা 1 মাস 2 মাস হয়ে গেছে, তাদের কোনো রকম সমস্যা হওয়ার কথা না। তাদের শরীরে যে প্রথম ডোজ দেওয়ার পরে যে যে অ্যান্টিবডি গুলো তৈরি হয়েছে, রোগ প্রতিরোধের জন্য যে জিনিসগুলো তৈরি হয়েছে, এটা কিন্তু নষ্ট হয়ে যাবে না। না, আসলে আমি এখন জানতে সেকেন্ড চাচ্ছি যে ডোজটা দিয়ে যারা 2 ডোজ টিকা নিয়েছেন তাদের অ্যান্টিবডির কার্যকারিতা আসলে কতদিন স্থায়ী হবে? কারণ বাকি লোকগুলোকে যখন আবার টিকার আওতায় আনা হবে ততদিন আসলে কতদিন থাকবে সেইটা আসলে জানাটা খুব জরুরি। যতদিন আমাদের তো এখন পর্যন্ত যত গবেষণা আছে সেই গবেষণায় বলছে যে 2 ডোজ দিলেই আপাতত করোনা ভাইরাসের সংক্রমণের তীব্রতার থেকে বেঁচে যাবে। সে আচ্ছা। হয়তোবা আক্রান্ত হইতে পারে এবং আক্রান্ত হয়ে সে আবার অসুস্থ হইতে পারে, কিন্তু সেই তীব্রতাতে পড়বে না যাতে করে তাকে আইসিইউতে যাওয়া লাগবে বা একদম মৃত্যুর কোলে ঢলে পড়বে, এরকম অবস্থাটা খুবই খুবই কম হবে। তো সেই জন্য 2 ডোজ দেওয়া থাকলে এখন আমরা সেই 2 ডোজ দেওয়া থাকলেও আমাদেরকে কিন্তু আবার নিশ্চিত করে যে মাস্ক খুলে ফেলে দিতে হবে তা কিন্তু বলা হচ্ছে না। মাস্ক পরে থাকতেই হবে। কেননা এখন পর্যন্ত তো আমাদের দেশের তো সব লোকজন যাদেরকে টিকা দেওয়ার কথা তাদেরকে তো টিকা দেওয়া হয়নি তো। সো দেয়ারফর 2 ডোজ টিকা নিছি, ভালো, আমরা চলতে থাকি, কিন্তু মাস্ক পরে থাকতে হবে, স্বাস্থ্যবিধি মানতে হবে এবং অন্যরা যাতে টিকা পেয়ে যায় তাদেরকে সাহায্য করতে হবে। গ্রাম অঞ্চলে অনেক জায়গাতেই আছে যে টিকাটা মানে নিবন্ধন করাতে পারছে না বা ইয়েটা করতে পারছে না, জি। তারা মানে ঠিক কিভাবে যাবে, টিকা নিতে যাবে সেটাও অনেক সময় তারা বুঝে পায় না, তো তাদেরকে সাহায্য করতে হবে। নিশ্চয়ই, নিশ্চয়ই। জি। ধন্যবাদ। ডক্টর জাকির হোসেন, আপনার কাছে জানতে চাচ্ছি যে বলা হচ্ছিল যে গ্রামাঞ্চলে অনেক মানুষের কিন্তু এই জিনিসটা নিবন্ধন করতে সহজ হচ্ছে না তাদের জন্য। আর গ্রামাঞ্চল বা প্রান্তিক জনগোষ্ঠীকে সত্যিকার অর্থে যদি টিকার আওতায় আনতে হয় তাহলে কিন্তু ঠিক প্রথাগতভাবে যেভাবে রেজিস্ট্রেশন হচ্ছে, নিবন্ধন হচ্ছে, সেটা একটু কষ্টকরই হবে। সেক্ষেত্রে গণটিকা কার্যক্রম যেটা করা হয়েছিল সেটা আসলে আবারও নেওয়া উচিত কিনা, যদি অবশ্যই এটা টিকা ভ্যাকসিনের প্রাপ্যতা নিশ্চিত করেই এটা করতে হবে। ডক্টর হোসেন, আমরা আপনাকে শুনতে পাচ্ছি না, আনমিউট করতে হবে বোধহয়। নিবন্ধন করা তো সমস্যা। জি। তো যারা পিছিয়ে পড়া মানুষ আছে তারা অবশ্যই নিবন্ধন করতে বেগ পান এবং নিরুৎসাহিত হয়ে যান। তো সেক্ষেত্রে যে গণটিকার যেটা ব্যবস্থা সত্যতার কারণে কার্যকরী হওয়ার কথা ভালো মতো, আসলে অনেকই টিকা দেওয়া হচ্ছে একসাথে, তো প্রতিরোধ শক্তি অনেকের মধ্যে খুব তাড়াতাড়ি তৈরি হচ্ছে। আর একটি হলো যে টিকা গ্রহণের যে উৎসাহটা সেটা আরো বর্ধিত হয়। এখানে আমি আরেকটা কথা বলতে পারি, এই যে যারা টিকা উৎপাদনকারী তারা বলছেন টিকার কার্যকারিতা 6 থেকে 9 মাসের পরে থাকে না, এইটা কিন্তু কেউ কেউ মনে করছেন একটা ব্যবসায়িক একটা থেকে বলা হচ্ছে। যারা উৎপাদন করেন তাদের যাতে করে টিকা আরো বেশি বিক্রি হয় তারা এই কথাগুলো বলেন। আসলে এখনো খুব ভালোভাবে এইটা আমাদের দেখা হয়নি যে শুধু অ্যান্টিবডি না, কোষ ভিত্তিক যে প্রতিরোধ শক্তি আছে সেটা কতখানি আছে সেটা খুব একটা দেখা হয়নি এখনো, সেটা আমাদের দেখা প্রয়োজন আছে। এর আগে সার্স ইউভি 1 যেটা ছিল ওইটা কার্যকারিতা ছিল 2 থেকে 3 বছর। এটা কতখানি সেটা আসলে একটা নিরপেক্ষ একটা গবেষণার প্রয়োজন আছে। ধন্যবাদ, ধন্যবাদ জনাব জাকির হোসেন। আমি ডাক্তার আবু জাবেল ফয়সালের কাছে জানতে চাচ্ছি, ডক্টর ফয়সাল, আমরা যখন বলছি যে টিকার কার্যকারিতা কতদিন থাকবে বা এখন কি অবস্থা, সেই হিসাবে কিন্তু অনেকেই বলেন যে অ্যান্টিবডি টেস্টটাকে একটু উন্মুক্ত করা যেতে পারত। কেন এই জায়গাটা আসলে উন্মুক্ত করা হচ্ছে না? তাহলে মানুষের সংশয়টা তো অনেকটা দূর হতে পারত। এটা ঠিক যে অ্যান্টিবডি টেস্ট করলে পরে সংশয়টা দূর হতে পারতো, আবার ঠিক উল্টো দিকটাও চিন্তা করেন কিভাবে? যে অ্যান্টিবডি সবসময় টেস্ট করেই যে সবকিছু বোঝা যাবে তা কিন্তু না। তো সো দেয়ারফোর অনেক সময় আপনার ফলস নেগেটিভ রেজাল্ট দিবে। তো সেই জন্য পরে তো আরো উল্টা তখন এই সংক্রান্ত আরো মিথ্যে অপপ্রচার হবে, অপপ্রচার হয়ে সবকিছু আরো মানে উল্টো দিকে যাওয়ার চেষ্টা হবে।
আমাদের এখনকার উদ্দেশ্য হইল যে টিকাটা সবাই যেন নিতে পারি আমরা। আচ্ছা। আমাদের 13 কোটি লোকের যদি টিকা নিতে হয় সেটাই আমাদের চেষ্টা করে ঠিক করা উচিত। এবং সেটা করার জন্যই আপনি কিছুক্ষণ আগে বলতেছিলেন যে নিবন্ধন করা, ওইটার জটিলতাটা কিভাবে সহজ করা যেতে পারে ইত্যাদি ইত্যাদি, এবং সবাই যাতে সহজেই টিকাটা নিয়ে নিতে পারে। অ্যান্টিবডির কথা চিন্তা না করে, অ্যান্টিবডি তৈরি হচ্ছে, এটা একদম নিশ্চিত যে অ্যান্টিবডি তৈরি হচ্ছে, এবং এর আচ্ছা। মধ্যে আইসিডিডিআরবি এবং আইডিসিআর এর একটা গবেষণা তো দেখা গেছে জি। যে অ্যান্টিবডি তৈরি হচ্ছে এবং অ্যান্টিবডি লোকজনদের শরীরে পর্যাপ্ত পরিমাণেরই আছে। অনেক তো ধন্যবাদ টিকা ডাক্তার দিলে আবু জাবিল ফয়সাল এবং ডক্টর জাকির হোসেন, আপনাদেরকে ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য। দেশের এয়ারলাইন্সগুলোর উপর আরোপিত সারচার্জ বিভিন্ন দেশের তুলনায় অনেক গুণ বেশি। নির্দিষ্ট সময়ে বকেয়া পরিশোধ করতে ব্যর্থ হলে প্রতি 30 দিনে 6% হারে সারচার্জ আরোপ করা হয় এবং এটি করে বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ, যা 1 বছরে দাঁড়ায় 72%। দেশীয় কোম্পানিকে টিকিয়ে রাখার স্বার্থে সারচার্জ 1% নামিয়ে আনার দাবি খাত সংশ্লিষ্টদের। এই নিয়ে কথা বলতে সিলেট থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন এভিয়েশন অপারেটর্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, এবং বনানী থেকে আমাদের সাথে আছেন এভিয়েশন বিশেষজ্ঞ এটিএম নজরুল ইসলাম। জনাব এটিএম নজরুল ইসলাম এবং জনাব মফিজুর রহমান, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। জনাব মফিজুর রহমান, আপনার কাছে জানতে চাচ্ছি যে কি কি বিষয়ে আসলে বেসরকারি এয়ারলাইন্সগুলোর কাছ থেকে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সারচার্জ নিয়ে থাকে এবং কোন খাতে আসলে বেশি বকেয়া পড়ে? দেখুন, সার্বিকভাবে যেটা হয়, ল্যান্ডিং চার্জ, পার্কিং চার্জ, তারপরে হাউজিং চার্জ এবং প্যাসেঞ্জার এম্বার্কেশন ফির সাথে আরো 3-4টা চার্জ অ্যাড করা আছে, এটা টোটালি নেওয়া হয়। আমরা বলতে পারি সেটা প্যাসেঞ্জার ট্যাক্স, যেটা এই খাতগুলোতেই মূলত সিএবি কে আমাদের টাকা দিতে হয় আর কি। সেই চার্জগুলোর মধ্যে সবচেয়ে বেশি থাকে হলো ল্যান্ডিং চার্জটা, তারপরে আপনার পার্কিং, ইকুয়ালি আপনার প্যাসেঞ্জার ফি যেটা, সেটাও কিন্তু অতি উচ্চ মাত্রায় আমাদের এখানে নির্ধারণ করা আছে। সবকিছু চার্জের যেটা, সেটাই সিভিল এভিয়েশনের কাছে সময়ে সময়ে এয়ারলাইনগুলো বকেয়া পড়ে যায় বিভিন্ন কারণে। ধন্যবাদ জনাব এটিএম নজরুল ইসলাম। আপনার কাছে জানতে চাচ্ছি, এই যে বকেয়া পড়ে বলা হচ্ছে যে, এবং এর ফলে সারচার্জের পরিমাণ 6%, যেটাকে 1% আনানোর একটা অনুরোধ করা হচ্ছে, এটা কতটা যৌক্তিক? জি, আমার মনে হয় এটা অত্যন্ত যৌক্তিক, কারণ আপনি যদি আশেপাশের দেশগুলো দেখেন বা পৃথিবীর অন্যান্য দেশের তুলনা করেন, দেখবেন যে এটা কিন্তু মূলত 1% করে, অর্থাৎ যে চার্জটা করা হয় তাদের সাথে আমাদের তেমন কোনো বিরোধ নেই। কারণ এখানে যেটা এসআরওতে যেটা এসছে বা আমাদের এরোটিক্যাল ইনফরমেশন পাবলিকেশনে যেটা বলা হয়েছে যে প্রথম 15 দিন 1%, পরবর্তী 15 দিন অর্থাৎ 15 থেকে 30 দিন 5%, এবং তার পরবর্তী প্রতি 30 দিনের জন্য এরা করে 6%, কিন্তু অন্যান্য দেশে এটা করা হচ্ছে 1%, অর্থাৎ 12%, এবং প্রায় দেশগুলোতে তাই, আবার কোনো কোনো দেশে টোটাল 8%। এই জিনিসটা অন্যান্য দেশেও আছে। আমার মনে হয় এটা 1% অত্যন্ত যৌক্তিক, কারণ আপনি যদি দেখেন যে আমাদের দেশে যারা ইন্টারন্যাশনাল অপারেট করে, এরকম বাংলাদেশ বিমান এবং এর বন্ধ হয়ে যাওয়া জিএনজি বা ইউনাইটেড বা রিজন, এদের কিন্তু মূল পাওনা খুব বেশি নয়, 55-56 কোটি টাকা, আর বিমানের মধ্যে 910 কোটি টাকা, আর রিজেন্টটা ছিল 110 কোটি টাকা, কিন্তু এদের সারচার্জটা হয়ে গেছে অত্যন্ত বেশি, এবং এদের এই সারচার্জের কারণে তারা কিন্তু ফেরত আসতে থাকলেও কিন্তু তারা আসতে পারছে না। তো আমি মনে করি আমাদের দেশে একটা ব্যবসা বান্ধব একটা সারচার্জ হোক, সারচার্জ দিতে হবে, কেউ যদি ফেল করে অবশ্যই দিতে হবে, কিন্তু সেটা ব্যবসা বান্ধব হওয়া উচিত, অযৌক্তিক হওয়ার কোনো কারণ নেই। আমরা মনে করি 1% খুবই যৌক্তিক একটা প্রস্তাব, যেটা এভিয়েশন অপারেটর্স করেছে এবং সবগুলি এয়ারলাইন্সই সেটাই চাচ্ছে। ধন্যবাদ। ধন্যবাদ জনাব মফিজুর রহমান। আপনার কাছে বিষয়টা আমি জানতে চাচ্ছি যে কেন আসলে এই সারচার্জটা প্রয়োজন হয়, অর্থাৎ আমি বলছি যে ফিটা দেওয়ার কথা যেটা আপনি আগে থেকেই জানেন, সেখানে বকেয়া কেন হয়? জনাব রহমান, আপনার মাইকটা আনমিউট করতে হবে মনে হচ্ছে।
আমরা শুনতে পাচ্ছি না আপনাকে। এটা অটোমেটিক্যালি হ্যাঁ, শুনতে পাচ্ছি। আমি ডিসকানেক্টেড হয়ে গেছি। জি, এখন শুনতে পাচ্ছি, বলুন প্লিজ। এখন আমি প্রশ্নটাই শুনতে পাইনি, আমি আচ্ছা, আমি বলছি যে বকেয়া যখন হয়, যে ধরনের চার্জ দিতে হবে সেগুলো বকেয়া হয়, কিন্তু বকেয়াটা আসলে কেন হয়? কারণ এটা তো নির্ধারিত, আপনারা যখন লাইসেন্স নিচ্ছেন আপনি জানেন এই চার্জ সরকারকে দিতে হবে বা বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষকে দিতে হবে, এটা আসলে কেন হবে? আচ্ছা, এয়ারলাইনে কিন্তু বিভিন্ন কারণে আপনার ক্যাশ ফ্লোটা অল অফ এ সাডেন ইনঅ্যাডিকুয়েট হতে পারে। জি, সেটা তেলের দাম বৃদ্ধির জন্য হয়, এখন বর্তমানে মহামারীর জন্য হয়। আমরা বিভিন্ন ইস্যুতে দেখেছি যে এয়ারলাইনের কিন্তু রেভিনিউ স্ট্রিমটা বন্ধ হয়ে যায়। তখন যেটা হয়, এয়ারলাইনকে অন্যান্য যে খাতগুলো সেগুলোকে মিটিয়ে যেতে হয়। যে খাতটা সরকারি পাওনা যেটা, এইটাই অটোমেটিক্যালি দেখা যায় যে এই খাতে পাওনাটা মিটাতে পারছে না। জি, এখন যেমন ধরেন আমরা গত বছর যে এই মার্চ মাস থেকে ফ্লাইট বন্ধ হয়ে গেল, তারপর যখন শুরু হলো আমাদের 30-40% করে হলো প্যাসেঞ্জার ছিল। তো সেই রেভিনিউ দিয়ে এই সরকারি যে পাওনা এটা মেটানো কোনোভাবেই সম্ভব না। আমাদের তেলের দাম দিতে হচ্ছে, এখানে এমপ্লয়ীদের বেতন দিতে হচ্ছে, এয়ারক্রাফটের পেমেন্ট করতে হচ্ছে, যেগুলো আমরা বন্ধ রাখতে পারি না। তো ওই ক্যাশ ফ্লোর যখন ক্রাঞ্চ হয়ে যায়, সেটা বিভিন্ন কারণে বিভিন্ন সময় হয়। এক সময় সার্স মহামারীর জন্য হয়েছিল, বিভিন্ন দেশে এয়ারলাইন এভাবে সাফার করেছে। তো আমাদের দেশেও কিন্তু অলওয়েজ আমরা 2014-15-তে যেটা দেখেছি যে আপনার অনেক ছিল আর কি, আপনার ধর্মঘট ছিল, পলিটিক্যাল আনরেস্ট ছিল, নানা কারণ হতে পারে, এবং সেই ক্ষেত্রে এয়ারলাইনের কোনো উপায় থাকে না, এই ডিফল্ট হয়ে যায়। এবং যখন নর্মাল সিচুয়েশনটা রিভাইভ করে, তখন কিন্তু যে মূল পাওনা যেটা, সেটা অলরেডি এই সারচার্জের জন্য 3 গুণ 4 গুণ হয়ে গেছে, যেটা এয়ারলাইন কখনো পে করতে পারে না। সেই জন্য এখানে কিন্তু এয়ারলাইন উইলফুলি ডিফল্ট করে না, এই ব্যাপারটা আমাদের মনে করতে হবে। ধন্যবাদ জনাব মফিজুর রহমান। জনাব এটিএম নজরুল ইসলাম, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য। দীর্ঘ 17 মাস পর 5 অক্টোবর খুলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল। প্রাথমিকভাবে শুধু চতুর্থ এবং বর্ষ এবং মাস্টার্সের শিক্ষার্থীরাই হলে উঠতে পারবেন, তবে 1 অক্টোবর থেকে সবার জন্য হল খোলার দাবি জানিয়েছে শিক্ষার্থীরা। প্রশাসন বলছে সিদ্ধান্তের বাইরে যাওয়ার সুযোগ নেই তাদের। এ নিয়ে কথা বলতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জনাব গোলাম রাব্বানী। জনাব রাব্বানী, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। এই মুহূর্তে বলা হচ্ছে যারা মাস্টার্স এবং চতুর্থ বর্ষের শিক্ষার্থী তারাই শুধু হলে উঠতে পারবে, বাকিরা কেন পারবে না? কারণ তাদের পরীক্ষা তো আসলে হচ্ছে এবং তারা তো ঢাকায় অবস্থান করছে। জি, ধন্যবাদ আপনাকে। আমরা শতাব্দীর সবচেয়ে অস্বাভাবিক একটা পরিস্থিতির মধ্যে আছি। কোনো কিছুই খুব স্বাভাবিক পর্যায়ে করার যে সুযোগ, ইচ্ছা থাকলেও সেটি করা যাচ্ছে না। কারণ এখন জীবন প্রথম। এতদিন জানেন যে সবকিছুর পরে সব বিবেচনায় করোনা আবারও নিম্নগামী হয়েছে। আমাদের ছাত্রদের একটি অংশকে আমরা ভ্যাকসিনেটেড করেছি। সরকার সেটি সদয় বিবেচনা করে আমাদের এই সুযোগটুকু করে দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী। আপনারা জানেন যে কোভিড সিচুয়েশনের সবচেয়ে বড় যে কথাটি বলা হচ্ছে যে স্বাস্থ্যবিধি অনুসরণ করা। স্বাস্থ্যবিধি অনুসরণ করার যতগুলো শর্ত আছে তার ভিতরে হচ্ছে শারীরিক দূরত্ব বজায় রাখা। বিশ্ববিদ্যালয় বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে একটি আবাসিক হল ভিত্তিক বিশ্ববিদ্যালয়। আমাদের আপনার 19টি হল এবং 4টি হোস্টেল আছে, এবং এখানে ছাত্রের সংখ্যা 20,000-এর অধিক। এবং কিছু বাস্তবতা আছে, যা প্রয়োজন তার অনেক বেশি থাকে। এটি ঐতিহ্যগত গড়ে উঠেছে। এই অ্যাকোমোডেশনের ভেতর দিয়ে আপনারা পড়াশোনা করে এসেছি। এই বাস্তবতায় আমাদের ছেলেদের রক্ষা করা, সুরক্ষা দেওয়া, একাডেমিক কার্যক্রমগুলো এগিয়ে নেওয়া, স্বাস্থ্যবিধিটা অনুসরণ করা, আর এই যে কোভিড প্রটোকল আছে সেটার প্রতি আমাদেরও দায়বদ্ধতা আছে, এটিকে রক্ষা করা। সব বিবেচনায় একটি ফেজ ওয়াইজ পরিকল্পনা আমরা দিয়েছি। এই পরিকল্পনার উদ্দেশ্য হচ্ছে যে একটি জায়গা থেকে শুরু করতে হয়। আপনারা জানেন মাস্টার্স এবং অনার্স একটা টার্মিনাল ডিগ্রি। এই ডিগ্রিটি হয়ে গেলে শিক্ষার্থীর জীবনে তার একটা বড় ধরনের পরিবর্তন আসে, চিন্তার পরিবর্তন আসে, পরিবার এদিকে তাকিয়ে থাকে।
আমরা এই বিবেচনাটি প্রথম নিয়েছি যে আমরা যদি মাস্টার্সকে এই কয়েক সপ্তাহ ভেতরে আমাদের টাচে এনে তাদেরকে একবারে বিশ্ববিদ্যালয় থেকে আমরা বিদায় দিতে পারি, তাহলে দেখুন পরবর্তী যারা আসছে তাদের জন্য সুযোগ এবং রিস্কটা কমে যায়। সেই কারণে আমরা এই অক্টোবরের 5 তারিখে যেটি বলেছেন, সমস্ত স্বাস্থ্যবিধি মেনে একটি টিকা অন্তত যারা সম্পন্ন করেছেন তাদের জন্য, ছাত্র তো আছে, আমরা হলে বরণ করবো, যেহেতু হলটি খোলা উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয়ের একটা লক্ষ্য থাকা উচিত। জনাব রাব্বানী, আমি একটা বিষয় আপনার কাছে জানতে চাচ্ছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা, যে কতজন শিক্ষার্থী টিকা এখন আসলে বাকি আছে, এমন তথ্য, সর্বশেষ তথ্য কি আসা আপনার কাছে আছে? আমরা ধন্যবাদ আপনাকে। এই তথ্যটা নিয়ে আমাদের মধ্যে একটু আছে, তবে এখনো আমরা দেখেছি আমাদের প্রায় 38,000 শিক্ষার্থীর টিকা প্রয়োজন। তার ভিতরে 5,500 শিক্ষার্থীর সাথে কোনোভাবেই কন্ট্যাক্ট গড়ে উঠছে না। আমরা এই বিষয়গুলো এখন দেখছি। জি, প্রায় এই 5.5 বাদ দিয়ে এই অংশটাকে আমাদের সাথে একটা কমিউনিকেশন আছে। এরা 5টি অবস্থায় আছে। 2টি টিকা সম্পন্ন করেছে, 1টি টিকা গ্রহণ করে 2য় টিকার অপেক্ষায় আছে, 3 নম্বর রেজিস্ট্রেশন করেছে, SMS এর অপেক্ষা আছে, 4 SMS পেয়ে গেছে, টিকা গ্রহণ করবে, 5 হচ্ছে ন্যাশনাল আইডি নেই, 6 হচ্ছে ডেট অফ বার্থ নেই, 7 নম্বর হচ্ছে যোগাযোগ নেই। তার ভেতরেও আমরা এই সত্যগুলাকে মেনে নিই, জাতির সামনে এগুলো তুলে ধরা উচিত। আমরা তখন দেখলাম ফেস ওয়াইসে যদি যাই, এই ছেলেমেয়েগুলোকে ট্রেস করা খুব সহজ। এরা একটু সিনিয়র ম্যাচিউরড স্টুডেন্ট, এরা হচ্ছে 14,000। এই 14,000 শিক্ষার্থী হচ্ছে আপনার আবাসিক অনাবাসিক মিলে 4th এবং মাস্টার্সে, তাদের ভিতরে 9,000 আবাসিকতায় আছে, আরো কিছু বেশি হবে, খুব কনজারভেটিভলি 9,000 বলছি। এবং টিকার অগ্রাধিকার কথা যদি বলে থাকি, টিকার অগ্রাধিকার সেক্ষেত্রে আবাসিক ছাত্র ছাত্রীদেরকে গুরুত্বটা কি বেশি দেওয়া হচ্ছে? না, অগ্রাধিকার ভিত্তিতে যেটি করেছেন মাননীয় প্রধানমন্ত্রী, সেই জন্যই ধন্যবাদ দিলাম সরকারকে যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে অগ্রাধিকার দিয়েছে। না, বিশ্ববিদ্যালয়ের মধ্যেও যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা বলছে, যারা আবাসিক ছাত্রছাত্রী তাদেরকে অগ্রাধিকার একটু বেশি দেওয়া দরকার। আমরা ফেজ ওয়াইজ আমরা আবাসিক অনাবাসিক দুটোকেই এনকারেজ করছি। এখন বিশেষ করে যেহেতু সিদ্ধান্ত গ্রহণ করে ফেলেছি যে আমরা হলে দাঁড়টা করে দিব 26 তারিখের, এই মাসের 26 তারিখ থেকে আপনার সমস্ত লাইব্রেরি, বিভাগীয় পাঠকক্ষ, সেমিনার সবকিছু 4th ইয়ার আর মাস্টার্সের জন্য ওপেন থাকবে। ওই একটি শর্তে শুধু তার একটি টিকা থাকতে হবে, তার যথাযথ ছাত্রত্ব থাকতে হবে। আসলে অনেক ধন্যবাদ গোলাম রাব্বানী আমাদের সাথে থাকবার জন্য। আমাদের কাজকে শেষ করতে হচ্ছে। এই ছিল এডিটর স্পিকে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য ধন্যবাদ। দুপাশে লক সিস্টেম, কটনি সফট,